একটা কুসন্তান থাকার চাইতে সন্তান না থাকাও অনেক ভালো। কথায় আছে না, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়ালও অনেক ভালো। সারা দিনের ব্যস্ততা আবার কয়েকদিন শুরু ধরেই হয়ে নিউজ যাবে। ফিডে একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে দেখছি, ওই যে একটা ছোট মেয়ে, সে তার বাবা মার বিরুদ্ধে গিয়ে কোর্টে কত ধরনের বিচার দিয়ে বসলো। আসলে সন্তানদের জন্য সুপিতামাতা যেমন জরুরি, তেমনি পিতামাতার জন্য একটা নেক সন্তান পাওয়াও খুবই ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম, আই হোপ আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিছানা থেকে গুড বলছি মর্নিং সবাইকে। উঠবো এখন ঘুম থেকে, মানে ঘুম ভেঙে গিয়েছে, উঠবো। উঠেই তো সারা দিনের ব্যস্ততা আবার শুরু হয়ে যাবে। মনে হচ্ছে আরো একটু ঘুমাই, তাও এখন উঠে যাব। কাজ করতে করতে তো আসলে ওভাবে শোয়া হয় না, শুইও না, কারণ একবার ঘুম ভেঙে গেলে আর শোয়া হয় না। এই তো আজকে আপনাদের সাথে সকালে এখান থেকেই শুরু করলাম। আজকে অনেকগুলো কাজ আছে, তো আপনাদের শেয়ার করব। প্রথমে তো নাস্তা করব, আজকে নাস্তা করব একদম মানে মজার একটা নাস্তা। এটা হচ্ছে একটা, মানে আমার ফ্রেন্ড পাঠিয়েছিল এই খাবারটা, তো খাওয়া হচ্ছিল না, অনেকদিন আগে পাঠিয়েছে, আমি নিয়ে এসেছিলাম, তো এখন ওইটাই খাবো। এটা হচ্ছে একটা মজার রামেন। রামেন আমি খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডের খুব পছন্দ রামেন। ও যে আমি ঝাল খেতে খুব পছন্দ করি, কিন্তু রামেনের ওই যে শুকনো মরিচের একটা লাল গুঁড়ো যে ঝালটা আমি খুব একটা লাইক করতাম না। কিন্তু আহ, যেই রামেনটা আমি আজকে খাবো, এটা ও 2-3টা মানে বক্স পাঠিয়েছিল, তো এর আগেরগুলা খেয়েছি, এত মজা এই রামেনটা, এত মজা, মানে এতটা ক্রিমি। ওইরকম একটা ঝালও না, মানে যেই কারণে রামেনটা পছন্দ করি না, যে এই যে শুকনো মরিচে লাল একটা ঝাল থাকে, লিকুইড জিনিস এত ঝাল খেতে ভালো লাগে না, কিন্তু এই রামেনটা এত মজা, মানে আমি তো একদম মানে ফিদা হয়ে গেছি এই রামেনটাকে। তো এটা আর কি একটা চিকেন ফ্লেভারের রামেন, খুবই মজা। তো চলুন, আমি এখন উঠে সেই রামেনটা বানাবো, যেহেতু খুব ঝাল না, তো সকালে মানে ব্রেকফাস্ট হিসাবে এই রামেনটা খাওয়া যায়। চলুন। এই হচ্ছে সেই রামেন। আমার বান্ধবী এটা খেতে খুবই পছন্দ করে ওখানে, এই জন্য সে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার জন্য 2-3টা পাঠিয়েছে, এর আগেও আমি খেয়েছি, বাট লাস্টেরটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বান্ধবী আসলে আমাদের মধ্যে শেয়ারিংটা অনেক বেশি ছিল, তো আমরা যেটা খাই বা যেটা পড়ি বা যেটা দুজনের মধ্যে ভালো, মানে যার যেটা ভালো লাগে তাকে সেটা পাঠিয়ে দিই। দূরত্বটা আসলে কোনো বিষয় নয়, মনের টানটাই হলো সবচেয়ে বড় বিষয়। কানাডা বাংলাদেশ অনেক ডিস্টেন্স, অথচ দুজন দুজনের ভালোবাসা বা এই যে দুই বান্ধবীর মনের টান, দেখুন কত দূর থেকে আমার জন্য খুব সামান্য একটা রামেন সেটাও সে পাঠিয়ে দিয়েছে, যে না আমার বান্ধবী এটা পছন্দ করবে। এটাকেই বলে আসলে ভালোবাসা। রামেনটা কিন্তু এই বক্সেই করা যায়, গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় 4-5 মিনিট, কিন্তু আমি আর এই বক্সে করিনি, আমি ডিরেক্ট একটু পাতিলে করে নিয়ে তারপরে বাটিতে সার্ভ করেছি। অসম্ভব মজার খেতে, এটা তো আগেই বললাম আপনাদের সাথে। আমার বন্ধুদের উদ্দেশ্যে শুরুতে একটা রিকোয়েস্ট করে ফেলি, যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক দিয়ে আমার পাশে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথমবার মতন দেখছো, রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ডান সাইডে যে বেল আইকনটি থাকে সেটা অন করে দিও, যাতে আমার ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা আমার ভিডিওটি তৎক্ষণাৎ দেখে নিতে পারো। আজকে করব পাবদা মাছ। পাবদা মাছটা আমি বা আপনাদের ভাইয়া দুজনেই খুব পছন্দ করি। আসলে আমার বা আমার হাজব্যান্ডের কিছু কিছু মাছ খাওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে, যেমন আমি শিং মাছ, মাগুর মাছ একদম পছন্দ করি না, দেখলে যে একটু গা গুলোয়। আর আমার হাজব্যান্ড আছে অনেক ধরনের মাছও আবার সে খায় না, মানে মাছ পছন্দ করে কিনতে, কিন্তু খাওয়ার সময় খেতে চায় না। পাবদা মাছটা সে খুব আরামায়েশ করে খেতে পারে, তাই মাঝে মধ্যেই পাবদা মাছটা করে ফেলি। আজকে পাবদা মাছটা আলু দিয়েই ঝোল করব। একটু ঢেকে ঢেকে মাছটা ফ্রাই করছিলাম, কারণ পাশে আমার ক্যামেরা ছিল, ক্যামেরার মধ্যে যদি তেলে ছিটা এসে পড়ে তাই। এটা একদম সিম্পল রেসিপি, কোনো ঝামেলা নেই। মাছটাকে জাস্ট হলুদ মরিচ দিয়ে মাখিয়ে একটু তেলে ভালো করে ভেজে নিতে হবে। ও হ্যাঁ, আমার কিন্তু মাছটা একটু কড়া ভাজা লাগে, সেটা যে কোনো মাছই হোক, রুই কাতলই হোক আর পাবদাই হোক আর পুঁটি মাছই হোক, আমি হালকা ভাজা মাছ একদম খেতে পারি না। এনিওয়েজ আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর মাছটা রান্না করছি আজকে একদম জিরার ফোড়ন দিয়ে, খুব বেশি পেঁয়াজ আদা রসুন এগুলো দিচ্ছি না, হালকা মাছের ঝোল বলে না সেটা করব। সাথে করছিলাম কচু ভর্তা। শুধু কচু ভর্তা খেতে একটু পানসে লাগে, মানে পানি পানি ভাব লাগে, এখানে আমি কিছু আলুও দিয়েছিলাম, আলু আর কচু ভর্তা করব। কচু ভর্তাটা নর্মালি
পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই করি, আজকে একটু শুকনা মরিচ দিয়ে খেতে ইচ্ছা করলো। শুকনা মরিচ, পেঁয়াজ, মরিচ এগুলো অল্প একটু তেলে ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে কিন্তু একসাথে আবার এই কচু ভর্তাটা করে নিয়েছিলাম, ওটা দিয়েও আবার একটু চুলাতে ফ্রাই করে নিয়েছি, মানে একটু নেড়ে চেড়ে নেওয়া যেটাকে বলে। এভাবেই ভর্তাটা করলে অনেক বেশি মজা হয়, মানে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে কিন্তু আলাদা মজা। এই কয়েকদিন ধরে নিউজ ফিডে বললাম না একটা নিউজ যাচ্ছে, ওই যে একটা বাচ্চা মেয়ে। আমার বাবা মা মারা গিয়েছেন অনেক দিন হয়ে গেল, বেশ কয়েক বছরই বলা যায়। আমি এখন এই বয়সে এসেও বাবা মাকে অনেকটাই মিস করি, মানে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড বলতে গেলে মিস করি। তাদের ভালোবাসা, তাদের বিভিন্ন ধরনের যে সাজেশন থাকতো কোনো বিপদে পড়লে বা সমস্যায় পড়লে তাদের কাছে জানতে চাইতাম কি করলে বাবা তো নিমিষেই সেটা সমাধান দিয়ে দিতে পারতো, বা অন্তত একটা সান্ত্বনা, এমন একটা সান্ত্বনা দিত যে মাথার উপরে বিপদ জেনেও হঠাৎ করে সেই মুহূর্তটা একটা সান্ত্বনা পেতাম যে না, আচ্ছা ঠিক আছে, পজিটিভই কিছু হবে। আবার অসুখ বিসুখ যখন হতো, বাবা বা মা মাথায় যখন হাত বুলিয়ে দিত, তখন মনে হতো সব অসুখ শেষ। আমার মা আমার বাবা মারা যাওয়ার আরও বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে, তো মা মারা যাওয়ার পর বাবাই আমার একরকম মা এবং বাবা দুইটার ভূমিকাই পালন করেছে। যদি কখনো অসুস্থ হতাম, বাবা মাথায় এত সুন্দর করে হাত বুলিয়ে দিত, বা কি হয়েছে মা, ঠিক হয়ে যাবে, দোয়া দরুদ মানে পরে ফু দিয়ে দিত মাথায়। ডাক্তার, ওষুধ, মানে এতটাই ব্যস্ত হয়ে যেত, মানে কি ওষুধ লাগবে, কি করব, জ্বর মাপা, হ্যান ত্যান, মানে এইসব নানাভাবে সে আমার মানে পরিচর্যা করতো। সন্তান হয়ে বাবার যেরকম কি করব জানি না, বাবা আমার জন্য বেশি আর কি উদ্বিগ্ন থাকতো। তো একটা মেয়ের জন্য এরকম বাবা বা মা পাওয়া বা একটা পরিবারের সুশিক্ষা পাওয়া, সেটা খুবই জরুরি। বিশেষ করে একটা মেয়ের সন্তানের বিয়ে হয়ে গেলেই যে মানে মেয়েদের দায়িত্ব ছেড়ে দেয় ফ্যামিলি, মানে বাবা মা, এমনটা নয়। বিয়ে হওয়ার পরেও কিন্তু মেয়েটার বাবা মার মানে প্রেজেন্ট বেশি দরকার আমার মনে হয়। কারণ বিয়ের পরে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়, সেই সমস্যাগুলো একমাত্র বাবা মাই আমার মনে হয় নিখুঁত সমাধান দিতে পারে এবং সৎ সমাধান দিতে পারে। আমি বলবো একটা মেয়ের জন্য তার বাবা মা থাকা সৌভাগ্যের আল্লাহর নিয়ামত। এখন যে বাচ্চা মেয়েটা এই যে কমপ্লেন দিল কোর্টে গিয়ে, আমি জানি না তাদের আসলেই ফ্যামিলিতে কি সমস্যা, কিন্তু আমার খুব অবাক লেগেছে এই বয়সে আমি আমার বাবা মার জন্য, মানে বাবা মারা তো সন্তানদের বকা দিবে, এমন কোনো সন্তান নাই মনে হয় বলতে পারবে না যে মা বাবার একটা চর থাপ্পড় খায়নি, কিংবা খুন্তির বাড়ি, ঝাড়ুর বাড়ি, এই যে বলে না বেলনির বাড়ি, এগুলা খায়নি। কম বেশি বকাঝকা সবাই খেয়েছে, যত লক্ষ্মী সন্তানই হোক না কেন বকা তো কম বেশি খেয়েছে। আমি হয়তো আমার বাবা মার মার খাইনি, কিন্তু দু একবার বকা কি আর খাইনি, অবশ্যই বকা খেয়েছে। কিন্তু তাই বলে কি বাবা মার বিরুদ্ধে গিয়ে কোর্টে বিচার দেওয়া, ব্যাপারটা একটু কেমন অদ্ভুত না? আসলে আমাদের পৃথিবীটা কোথায় চলে যাচ্ছে, মানে কি বলবো। হয়তো বাবা মাকে ছোটকাল থেকে সেভাবে শিক্ষা দিতে হবে। খুব বেশি টর্চার করলেও কিন্তু সন্তানরা একটা সময় গিয়ে বিগড়ে যায়। আমার বাবা মা আমাকে এবং আমার ভাইকে ছোটকাল থেকে এতটাই ভালোবাসা দিয়েছে, কখনো বকা, মারা, চড় থাপ্পড় এগুলা দেয়নি। খুব বেশি হলে তারা সুন্দর করে বুঝিয়েছে, কিংবা হয়তো বকা দিয়েছে। গায়ে হাত তোলাটা খুব রেয়ার ছিল, আমার ক্ষেত্রে তো ছিলই না। কিন্তু গায়ে হাত তুললে তার পরক্ষণে যে আমাকেও তাদেরকে মারতে হবে, এই চিন্তাটা কখনোই মাথায় আসেনি। অথচ এখন যেটা দেখছি যে বাবা মা একটু বকা দিলে বা কিছু বললেই তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলা যাবে, অদ্ভুত বিষয়, তাই না? আমাদেরটা এটা হচ্ছে বাংলাদেশ, আমাদের বিদেশ নয়। বিদেশে এই সিস্টেমটা রয়েছে, বাবা মা গায়ে হাত তুললে সন্তানরা গিয়ে কমপ্লেন দিতে পারে। বিদেশের কালচার কিন্তু আলাদা, ওদের ছোটকাল থেকে ওদের জীবনধারাটা আলাদা, ওদের সব কিছু আলাদা। সো ওরা যেভাবে লাইফটা লিড করে, ওইটার সাথে হঠাৎ করে একটা জিনিস এনে বাংলাদেশের সাথে খাপ খাইয়ে দেওয়া মোটেও মনে হয় না খাপ খাওয়ানো যায়, তাই না? বাংলাদেশের সব কিছুর সাথে বিদেশের কোনো কিছু মেলে না। তো বিদেশি কালচারটা সবসময় সব ক্ষেত্রে মনে হয় না ফলো না করলেই ভালো। চলুন, অনেক বকবক করলাম। আসলে সন্তান এবং মা বাবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুবই জরুরি। জন্মের পর মা বাবা আসলে সুশিক্ষাটাই হলো মেইন ব্যাপার। মা বাবা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, বেশি টর্চার না করে, ছেলেমেয়েরা তো বিগড়ে যায় না। আর খেয়াল রাখতে হবে সেই ছেলেমেয়েটার বন্ধুবান্ধব বা সঙ্গটা কেমন। ভালো সঙ্গে কিন্তু স্বর্গবাস হয়, কথাই আছে, তাই না?
কিচেনটা এমনিতে আমি যে আমার ন্যাকড়া থাকে ওগুলো দিয়ে মুছে নিই, ক্লিন করে নিই। কিন্তু আজকে আমার যে স্প্রেটা রয়েছে ওটা দিয়ে একটু ক্লিন করার চেষ্টা করছি। আসলে এই বাসাটায় এর আগে যিনি ছিলেন খুব একটা ক্লিন করতেন না, একদম টাইলসের ফাঁকে ফাঁকে কালো ময়লা হয়ে গিয়েছে, কোনোভাবেই ময়লাটা উঠানো যায় না, খুব কষ্ট হয়েছে। এই স্প্রেটা দিয়ে মানে 90% উঠেছে, কিন্তু এতটাই আর কি ময়লা বসে গেছে ফাঁকগুলায়, মানে টাইলসের ভিতরে ভিতরে যে পুডিংগুলো দেওয়া থাকে না সেগুলোর মধ্যে কোনোভাবেই উঠানো সম্ভব হচ্ছে না। মানে পুডিংটা উঠে যাবে, তারপর টাইলসগুলো পড়ে যাবে, এই কারণে বেশি প্রেশারও দেওয়া যাচ্ছে না। আসলে ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক, যতদিন নিজে থাকবো সেটাকে ক্লিন করে রাখাটাই আমার মনে হয় পবিত্রতার একটা অঙ্গ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার অঙ্গ। তো যাই হোক, রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম স্প্রেটা দিয়ে। আর এই যে এটা হচ্ছে আমার নতুন ভ্যাকুয়াম ক্লিনারটা, এটা দিয়ে এটা আর কি আমার বেসিক্যালি সবচেয়ে বেশি উপকার হয় এই সোফাটা ক্লিন করতে। সোফার এই যে কোনায় কোনায় একদম চিপায় চিপায় যে ডাস্টগুলো থাকে, এগুলো ঝাড়ু দিয়ে বা ব্রাশ দিয়ে ক্লিন করাই যায়, কিন্তু তাতে কি ডাস্টটা একটু ওড়ে ওড়ে আবার দেখা যায় এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে ধুলাগুলো উড়ে উড়ে আবার ওখানেই বসে যায়। তো ভ্যাকুয়াম ক্লিনারে একটা সুবিধা হচ্ছে যে ময়লাগুলা যে ভ্যাকুয়াম করে নিয়ে নিচ্ছে, তো ডাস্টটা খুব বেশি ওড়েও না এবং মোটামুটি ভালো ক্লিন হয়। এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম, যেহেতু এই সোফাটা আমার অনেক প্রিয়। মাঝে মধ্যে দেখা যায় এটা আমার 2 সেটের, তো মানে একটা হচ্ছে 3 সেট, মানে আরেকটা হচ্ছে 2 সেট। তো দেখা যায় সবগুলো আমার একসাথে ইউজ করা হয় না, কিছুটা কিন্তু আমি ঢেকে রাখারও চেষ্টা করি সোফা, কারণ অনেক ধুলা আসে। এই যে পর্দা টর্দা সব কিছুই আমি অল্প অল্প করে ক্লিন করে নিচ্ছিলাম। আর দেখেন কত ডাস্ট জমেছে। এটা শুধু সোফা দিয়ে নয়, আমি ঘরের আরও কিছু কোনা টোনা রয়েছে, যেমন আলমারির উপরে বা শোকেসের একদম উপরে, এই জায়গাগুলোতে কিন্তু অনেক ডাস্ট জমে। আর এগুলো ক্লিন করতে গেলে কিন্তু ওড়েও, তাই না? কিন্তু এই ক্লিনার দিয়ে করলে সেভাবে ধুলা ওড়েও না এবং সুন্দর করে ক্লিন হয়ে আসে। আর এটা ক্লিন করাটাও, মানে এই ভ্যাকুয়াম ক্লিনারের ভিতরে যে ময়লা জমে ওটা ক্লিন করাটাও খুবই ইজি। এটা কিভাবে ইউজ করা যায় বা এর পার্টসগুলো সম্পর্কে আমি আমার এর আগের ভিডিওতে বলেছি, কেউ জানতে চাইলে আমার আগের ভিডিওটিও দেখে আসতে পারেন। এই তো আমি ফ্লোরটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে ডিনারে তো আমি দেখিয়ে দিলাম পাবদা মাছ, কচু আলুর ভর্তা থাকছে, আর বিকালে একটা স্ন্যাক্স করেছিলাম। আর হ্যাঁ, এই যে এটা দেখছেন না, এটা হচ্ছে ডালের বড়ি, এটা হচ্ছে মাসকলাই ডালের বড়ি। বড়িটা কিন্তু আমি বাসায় বানিয়েছি এবং একদম ঘরে, আমি কিন্তু এটা কোনো রোদে দিইনি কিংবা ছাদে দিইনি, একদম সুন্দরভাবে বাসার মধ্যে আমি ডালের বড়িটা বানিয়েছি। ডালের বড়িটা বাসার মধ্যে চটজলদি 1 ঘন্টার মধ্যে কীভাবে বানিয়ে নেওয়া যায় এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটার টিপস কিন্তু আমি বলে দিব, কেউ যদি জানতে চান। এইটা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারবেন ফ্রিজে। বিকালে একটা মজার স্ন্যাক্স বানিয়েছিলাম, এটার রেসিপিটা আমি আমার যে কোনো একটা ব্লগে দেখিয়ে দিব, একদম ইউনিক একটা রেসিপি এটা। এই তো আমার আজকের বক এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়াই রাখবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ উপস্থাপনা করতে পারি। তো এই তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে সাথে থাকবেন। গুড নাইট।